হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি আমার এই ব্লগে পরপর দুটো রেসিপি, প্লাস হচ্ছে একটা স্পেশাল ডে ছিল আজকে, যার জন্য রেসিপিগুলো রান্না করা হয়েছিল আমাদের বাড়িতে। এই স্পেশাল ডের কথাটা আমি আমার একটা লাইভে বলেছিলাম। তো শুরু করা যাক সেই স্পেশাল ডের জন্য বিশেষ কিছু রান্না, মানে কিছু রান্না বলতে দুটো রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর হচ্ছে সেই স্পেশাল ডেটাও আমরা সেলিব্রেট করব। তার জন্যে দেখো, প্রথমে আমি এখানে 300 মতো সাবু ভিজিয়ে রেখেছিলাম আগের দিনকে। এটা ওভারনাইট সোক করে রাখা আছে, ভেজানো বড় দানার সাবু। তারপর এটাকে হাতের সাহায্যে ভালো করে প্রেস করে মেখে নেব। মাখাটা হয়ে যাওয়ার পর আমি এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে স্মুথ একটা পেস্ট রেডি করে নেব। তবে এখানে তোমরা চাইলে এরকম হাতের সাহায্যে মেখে নিয়েই জিনিসটা করতে পারো, বাট আমি এখানে একদম স্মুথ রাখার চেষ্টা করেছি যাতে আমার রেসিপিটা খুব সুন্দর হয় এবং দেখতেও খুব ভালো হয়। তো দেখো, আমার এখানে মাখাটা হয়ে গেছে। তবে আমি এখানে তোমাদেরকে একটুখানি মাখা দেখিয়েছি, এটা কিন্তু অনেকটা ছিল। তো আমি 3-4 বার হাফ হাফ করে মেখে নিয়েছিলাম। তারপর দেখো, এখানে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে। এটাও কিন্তু আমি 3 থেকে 4 বারে করেছিলাম, কারণ একবারে দিলে সাবুটা কিন্তু খুবই আঠালো জিনিস, তো সেই জন্য কিন্তু একদমই দানা পেকে যাবে, দলা পেকে যাবে, পেস্টটা কিন্তু ভালো করে হবে না। তারপর একটা কফি পাউডার দিয়ে, মানে এখানে আমি 2 চামচের মতো কফি পাউডার দিয়েছিলাম, মানে 10 টাকার প্যাকেটে দুটো দিয়েছিলাম। সেই দুটো প্যাকেটের কফি পাউডার দিয়ে একসাথে আমি সাবুর সাথে পেস্ট করে নিয়েছি। এতে আমাদের পেস্টটা খুব সুন্দর হয়, আর একদম কফি পাউডারটা না সাবুর সাথে সম্পূর্ণভাবে ভালো করে মিশে যায়। আর যদি এটাকে হাত দিয়ে পরে তুমি মানে পরে যদি মাখা হতো, তাহলে কিন্তু এতটাও সুন্দর করে মিক্স হতো না। তারপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি টোটাল 4 থেকে 5 চামচ মতো এখানে চিনি দিয়েছি। তোমরা মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে এই কারণে দিচ্ছি, কারণ চিনিটা না একটুখানি বড় দানা থাকে, তো তাই জন্য গুঁড়ো করে দিলে এটা মেশাতে খুব সুবিধা হয়। আর একদম স্মুথভাবে যে ডোটা আমি রেডি করব সেটার সাথে একদম স্মুথভাবে মিশে যাবে। তাই জন্য আমি এখানে চিনিটা এরকম গুঁড়ো করে দিয়েছি। আর একটা এরকম বড় থালার মধ্যে আমি নিয়ে নেব হচ্ছে ময়দা। এটা নেওয়ার কারণ হচ্ছে এটার একটা স্টেপ, মানে যে রেসিপিটা আমি তৈরি করব তার একটা স্টেপ, এটা করলে সুবিধা হয়। তারপর দেখতে পাচ্ছ এখানে যে সাবুটা আমি পেস্ট করে রেখেছিলাম, এটাকে আমি এবার ভালো করে মিক্স করে নেব। কারণ প্রথমবারে যে সাবুগুলো আমি দিয়েছিলাম না, সেখানে কিন্তু আমি কফি দিইনি, এমনি নর্মাল সাবু পেস্ট করেছিলাম। আর লাস্ট টাইমে যখন আমি একদম লাস্টের দিকে সাবুটা ছিল, তখনই আমি কফিটা দিয়েছি। তাই জন্য সেই কফিটাকে পুরো সাবুটার পেস্টের সাথে একেবারে ভালো করে মেখে মেখে এরকমভাবে মিশিয়ে নেব। আর এখানে যদি তোমরা দেখো যে সাবুটা একটু বেশি নরম হয়ে গেছে বা একটু পাতলা হয়ে গেছে পেস্ট করার পর, তখন কিন্তু তোমরা এটাকে টানিয়ে নিতে পারো। আমার এখানে দরকার হয়নি, জাস্ট আমি এখানে পেস্টটা করে নিয়েছিলাম আর মেখে নিয়েছিলাম। তারপরে হাতে ঘি লাগিয়ে, বা এখানে তেলও লাগানো যেতে পারে, কিন্তু আমি এখানে ঘিটাই প্রেফার করব, কারণ ঘিটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হয়। হাতে ঘি লাগিয়ে এরকম ছোট্ট ছোট্ট বলের শেপ, যতটা ছোট করা যায় ততটাই বলের শেপের মতো করে নিতে হবে, একদম ছোট ছোট দানার মতো করতে হবে। করে দেখতেই পাচ্ছ আমি ময়দার একটা কোটিং করে নিয়েছি হালকা করে, যাতে এই বলগুলো একে অপরের সাথে গায়ে লেগে না যায়। তারপর একটা কড়াইয়ের মধ্যে এরকমভাবে জল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি টোটাল 1 বাটি মতো জল দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে এই যে সাবুর যে বলগুলো আমি তৈরি করেছিলাম, এটা আমি জাল দিয়ে দিয়েছি। আর তোমরা হয়তো দেখে ভাবছো এই জালটা এরকম কালো কালো কেন হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের, যেহেতু কফি পাউডার আমরা ব্যবহার করেছি, সেই কারণে কিন্তু এই চিনির শিরাটা এটা এরকম কিন্তু হয়েছে। তারপরে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, এটা আমুলের ফ্রেশ ক্রিম ছিল। এই ফ্রেশ ক্রিমটাকে আমি এবার গুঁড়ো চিনি দিয়ে, এটা 1 কাপ মতো গুঁড়ো চিনি আছে, দিয়ে আমি ভালো করে একটা মিক্স করে নেব, মানে ফেটিয়ে নেব। ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তবে আমার এখানে কিন্তু এই ফ্রেশ ক্রিমটা যেরকম আমরা কেকের ক্রিম বানাই সেরকম দরকার হবে না, জাস্ট একটু ক্রিমটা ঘন হয়ে আসলেই কিন্তু আমার এটা হয়ে যাবে। আর এটার মধ্যেও আমি দিয়ে দিলাম হচ্ছে আরও 1 প্যাকেট মতো, 10 টাকার প্যাকেটেরই 1 প্যাকেট কফি পাউডার। এই কফি পাউডারটা দিয়েও আমি এটাকে ভালো করে, মানে ক্রিমটাকে ভালো করে মিক্স করে নেব।
আর যখনই দেখবে কফি পাউডারটা দেওয়া হচ্ছে না, তখন এরকমভাবে দেখবে আস্তে আস্তে ঘন হয়ে আসবে। আর এখানে আমার এই বাবলসগুলো আছে, মানে সাবুর যে বাবলসগুলো তৈরি করেছিলাম। এইবার হচ্ছে সার্ভিংয়ের পালা, মানে ডেকোরেশনটা আমি কিভাবে করব। দেখো, এটা অ্যাকচুয়ালি একটা ড্রিঙ্কস আইটেম। তো এটা হয়তো অনেকেই জানো, এটাকে বলা হয় বোবা টি। আবার আমি প্রথম এটা ট্রাই করলাম, তবে আমি এটা বাইরে খেয়েছিলাম, বাড়িতে কখনো বানাইনি। তো বাইরে খেয়ে কিন্তু আমার রেসিপিটা দারুণ লেগেছিলো। সো ভাবলাম যে বাইরে যখন খাওয়া হয়েছে, এটা কিন্তু রেসিপিটাকে বাড়িতেই বানানো যায়। তো সেই জন্য প্রথমে আমি বোবাগুলোকে বানিয়ে নিয়েছিলাম, মানে যে সাবুর যে বাবলসগুলো দেখছো ওইগুলোকেই বোবা বলা হয়ে থাকে। তো যার জন্য বোবাগুলোকে আমি প্রথমে দিয়ে দিলাম গ্লাসের মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ক্রিম, মানে কফি দিয়ে আর চিনি দিয়ে যে ক্রিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম, মানে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। তবে এই ক্রিমের পরিমাণটা কিন্তু খুবই সামান্য লাগে, খুব একটা বেশি ক্রিম দিলে কিন্তু ভালো লাগবে না। আর যেহেতু মিষ্টিটা এখানে আমি অনেকবার ব্যবহার করেছি, তাই জন্য মিষ্টির পরিমাণটা, মানে বোবা যখন আমি বানিয়েছি তখনও কিন্তু আমি মিষ্টি দিয়েছি, মানে চিনি দিয়েছি। তাই জন্য মিষ্টির পরিমাণটা একটুখানি বুঝে শুনেই দিতে হবে, যাতে খুব একটা কটা মিষ্টি না হয়ে যায়। তারপর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে দুধ। এই দুধটা কিন্তু আমি আগে থেকে ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই ঠান্ডা করে রাখা দুধটাই দিয়েছি। তবে এই ড্রিঙ্কসটা ঠান্ডা আর গরম দুরকমভাবেই খাওয়া যায়। গরম খেলে কিন্তু গরম দুধ তোমরা ব্যবহার করতে পারো, মানে আমি যেরকম খেয়েছিলাম। আর ঠান্ডাও কিন্তু আমি ট্রাই করেছিলাম, দুটোই কিন্তু বেশ ভালো লাগে। আর আমার বাড়িতে যখন এই বোবা টিটা আমি বানিয়েছিলাম, তো প্রথমে তো কেউ দেখেনি, কারণ সবাই তখন কাজে ব্যস্ত ছিল। তারপর যখন আমি সার্ভ করেছি, সবাই তো দেখে অবাক হয়ে গেছে যে এইটা কি সুন্দর একটা রেসিপি, দেখো দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি এক্ষুনি। আর বোবাগুলো আমি জাস্ট মিক্স করে তোমাদেরকে দেখাচ্ছি, দুধের মধ্যে যখন এগুলো থাকে এই দানাগুলো, তখন কতটা কিউট দেখতে লাগে, কতটা সুন্দর দেখতে লাগে। আমি তো জাস্ট ফ্যাং হয়ে গেছি এই ড্রিঙ্কসটার। এই ড্রিঙ্কসটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করেছে। সো আমার ফার্স্ট রেসিপিটা তো হয়ে গেছে, তারপর আমি চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে। এর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে আর হচ্ছে 1 চামচ নুন দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। এটা আর কিছুই না, যেরকমভাবে আমরা লুচি পরোটা বানানোর জন্য যেরকম ময়াম দিই, এই ময়ামটা তার থেকে একটু সামান্য বেশি দিতে হবে, যাতে ক্রাঞ্চিনেসটা হয়। আর এরকমভাবে দেখে নিতে হবে যে কতটা আঁট ধরছে, মানে শুকনো অবস্থায় যদি ময়দাটা এরকমভাবে আঁট ধরে যায়, তাহলে বোঝা যাবে যে ময়ামটা ঠিকঠাকভাবে হয়েছে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। আর আমার মা সবসময় বলে যে যখনই ময়দা বা আটা মাখবি, একেবারে কিন্তু জল দিয়ে দিবি না, তাহলে কিন্তু জিনিসটা নরম হয়ে যায়। অল্প অল্প করে বারবার জল দিয়ে একটু শক্ত টাইপের আটা, মানে ডোটাকে রেডি করে নেব। তারপরে স্ল্যাবের ওপর তেল দিয়ে এরকমভাবে বড় একটা লেচি কেটে নিতে হবে, মানে যতটা বড় তোমরা করতে চাইছো সেরকমভাবে একটা বড় লেচি কেটে নিতে হবে, যাতে আমাদের সুবিধা হয় কাজ করতে। বড় লেচিটাকে যতটা পাতলা করা যায়, মানে একদম যেরকম রুমালি রুটি যেরকম হয় না, সেরকমই কিন্তু আমাদের পাতলা করে, যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আর তারপরে এটাকে আমি এরকম ছাপ দিয়ে কেটে নেব। যদি তোমাদের কাছে গ্লাস থাকে স্টিলের, তাহলে তো খুব ভালোই হয়। আমার কাছে গ্লাসটা সেই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না, আমার কাছে এরকম একটা ঢাকনা ছিল, তো আমি এই ঢাকনাটা দিয়ে কেটে নিয়েছি। খুবই ইজি হয়। হ্যাঁ, আর যদি তোমাদের কোনো কাটার থাকে, আমি অনেক সময় দেখেছি অনেকে কাটার ইউজ করে, তো সেক্ষেত্রে কিন্তু কাটারটাও খুব সুবিধা হয়। তারপরে একটা ছুরি দিয়ে এরকমভাবে কেটে নিতে হবে, মানে যে লেচিগুলোকে কাটা হয়েছে সেগুলোকে যাতে ফুলে না যায়, ভাজার সময় যাতে ফুলে না যায়, একদম যাতে ক্রিস্পি হয়, সেই কারণে কিন্তু এই প্রসেসটা করা। এটাকে যদি কেটে দেওয়া হয়, তাহলে তেলে দিয়ে ভাজার সময় কিন্তু এটা আর ফুলবে না। দেখতেই পাচ্ছ আমার তেলটা কিন্তু এখানে আমি রাইস ব্রাইন্ড অয়েল ইউজ করেছি। তেলটা একদম যখন গরম থাকবে, তখনই কিন্তু আমি এখানে এগুলোকে দিয়ে দেব। আর এটা আমি বানাচ্ছি হচ্ছে পাপড়ি। এটা তোমরা হয়তো বুঝতেই পেরেছো। হ্যাঁ, আমরা পাপড়ি চাটের রেসিপিটা বানাবো, তাই জন্য এখানে পাপড়িটা ফার্স্টে করা শেয়ার করছি, যে কিভাবে আমি বাড়িতে পাপড়ি করেছি। আমরা না অনেক সময় হয় যে পুজোতে মেলাতে যখন তোমার এই পাপড়ি চাট বসে, তো ওখান থেকে তো আমরা বাইরে থেকে কিনে খাই, কিন্তু সেখানে দেখো 6টা করে পিস হয়, খেয়ে যেন মনে হয় মনটা পোষালো না, আর একটু বেশি খেলে
করে খেলে ভালো হতো। তো সেই জন্য আমি ভাবলাম চলো আর আজকের এই স্পেশাল দিনে আমি এই পাপড়ি চাটের রেসিপিটাই সবাইকে করে খাওয়াবো, তাই জন্য আমি পাপড়িগুলোকেই বানিয়ে নিলাম। এইবার বানাবো হচ্ছে আসল জায়গা, মানে এইবার বানাবো হচ্ছে চাটটা। তবে চাটটা আমি একটু পরে দেখাচ্ছি, কারণ এইখানে দেখো কি হচ্ছে। এটা হচ্ছে যুদ্ধ হচ্ছিল, কারণ আজকে ছিল আমার মায়ের জন্মদিন, মানে যেদিনকে 13 নভেম্বর আমার মায়ের জন্মদিন ছিল। আর আমার বোন আর আমি তিনজনে মিলে প্ল্যান করেছিলাম যে এরকম কিছু একটা করব। আর আমার মা বলছিল না না আমাকে ছেড়ে দে। তোমরাই দেখে নাও যে আমরা হুমকিটা কী পরিমাণে করছিলাম। পুলিশকে খুঁজছিলে কি বলে আর সেকেন্ড ওয়ার্ডটা বলতে পারছি না আমি। তাহলে কচি বাচ্চা মানে ছোট ছবি এই পিছনে ছাড় খুলে গেছে আমার বিয়ে। এই স্টেপলার দাও। অত্যাচার 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 সেদিনকে নাকি করো ভিডিও হয়ে গেছে করো ভিডিও। সেদিনকে নাকি বলছিল আমি পুলিশটার গায়ে বসে পড়ছি না, পুলিশটা যদি আমাকে না থামাতো তাহলেই ভালো হতো। হ্যাঁ এখন এখন আবার বলছে আমি নাকি ভুল হয়ে গেছি। বেশি ঢং। এটা একটু পেছনে যাবে। হ্যাঁ এটা ঠিক আছে। বেশি বেশি ঢং। আমি না হ্যাপি বার্থডে টু ইউ সবাই ধর হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার ছোট হ্যাপি বার্থডে টু ইউ ছোট। তারপরে দেখো আমাদের এখানে কেকটা কাটা হয়ে গেছিলো, আর মা আমাদের সবাইকে অল্প অল্প করে কেক খাইয়ে দিয়েছিল। তারপর চলে গেছিলাম আমরা চাটটাকে রেডি করার জন্য। তা প্রথমেই আমি এখানে দইটাকে ফাটিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছ এই দইটা কিন্তু আমাদের বাড়িতে পাতা টক দই, সেইটাকে আমি নিয়ে নিয়েছিলাম, কারণ এটাকে ভালো করে ফাটাতে হবে। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো ও স্বাদ অনুযায়ী নুন, আর এখানে হচ্ছে 1 চামচ মতো চিনি। এটা কিন্তু টোটালটাই অপশনাল, বাট টক দই যদি একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য আমরা এখানে চিনিটাকে ব্যবহার করছি। তারপরে এখানে লঙ্কার গুঁড়ো দেব, এটাও আমাদের বাড়িতে করে রাখা লঙ্কার গুঁড়ো। সেই লঙ্কার গুঁড়োটাকে, মানে এটা অ্যাকচুয়ালি লঙ্কাটাকে ভেজে একটুখানি তারপরে গুঁড়ো করা ছিল, দিয়ে ভালো করে ফাটিয়ে নিলেই কিন্তু আমাদের এখানে টক দইটা রেডি হয়ে যাবে। আর এখানে তারপরে আমার মা মাসি সবাই মিলে আলু সেদ্ধ করা রাখা ছিল, সেই সেদ্ধ আলুগুলোকে কাটছিল। আর সবাই ওয়েট করছিল যে কখন আমাদের বাড়িতে পাপড়ি চাটটা রেডি হবে আর আমরা খাবো। আর এখানে জেঠিমা দাদাও এসেছিলো আমার মায়ের বার্থডেতে। তবে এটা কিন্তু আমাদের সেরকম করে বিশেষ কোনোভাবে অনুষ্ঠান করা হয়নি, জাস্ট আমরা খাবো আনন্দ করব, এই কারণেই কিন্তু আমাদের মায়ের জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছে এইভাবে। আর আমার মাসি তো এরকম কাজে লেগে পড়েছিল, আর আমিও বেশ ভালোই কাজ করছিলাম। আর ওই যে পুচকে আমার যে বোনটাকে দেখছো, সেও কিন্তু আমাদের বেশ হেল্প করেছে, কারণ ও সবেতেই বলছিল দাও না আমি একটু করি। এটা কিন্তু দেখবে প্রত্যেকটা বাচ্চারই একটা ন্যাক থাকে কাজ করার, এটা বেশ ভালো লাগে। ওরাও কিন্তু জিনিসটাকে খুব এনজয় করে ওদেরকে যদি কোনো কাজ করতে দেওয়া হয়। আর আমার এখানে জেঠিমা আর আমার দিদা সবাই মিলে গল্প করছে। আর তোমাদেরকে পাপড়িটা একবার দেখিয়ে দিই, কারণ পাপড়িটাকে এরকমভাবে প্লাস্টিকের কৌটোতে স্টোর করে রাখা যায়। তবে এই যে পাপড়িটা আমি বাড়িতে বানিয়েছিলাম, এটা কিন্তু অনেক দিন চাইলে তোমরা স্টোর করে রেখে দিতে পারো। তারপরে আলুর সেদ্ধটার মধ্যে এরকম নুন দিয়ে আর হচ্ছে টক জল দিয়ে, মানে টক জলটা দিয়ে মাখতে হবে, যেরকম আমরা আলু কাবলি মাখি ঠিক সেরকমভাবে টক জলটা দিয়ে মাখতে হবে। আর এখানে দেব হচ্ছে ভাজা মশলা। এই মশলার রেসিপিটা কিন্তু আমার মায়ের তৈরি। তো এই ভাজা মশলাটা যেরকম আমরা আলু কাবলিতে যে মশলা দেওয়া হয় সেই মশলাটাই দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছে। আর আমার বোন এখানে শুরু করে দিয়েছিল পাপড়িগুলোকে সাজানোর জন্য, বিকজ পাপড়ি চাটের জন্য কিন্তু প্রথমে পাপড়িগুলোকেই সাজাতে হয়। আর সত্যি বলতে কি এত ক্রাঞ্চি হয়েছিল, মানে এতটাই এটা একদম ক্রিস্পি হয়েছিল যে আমরা কিন্তু এটা আগের দিনকে করে রেখেছিলাম, মানে পাপড়ি চাট যেদিনকে বানিয়েছিলাম তার আগের দিনকে। তো এটা কিন্তু একদম নরম হয়ে যায়নি, কারণ তখনই আমি বুঝতে পারলাম যে এটা এতটাই ভালো হয়েছে। আর এটাকে স্টোর করে অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায়। আর দেখো ওই গেরি কিন্তু মাঝখান থেকে বেশ ভালোই হেল্প করছিল কাজে। তারপরে
পাপড়ি চাটের ওপরে মানে পাপড়িগুলোর ওপরে আলু সেদ্ধ যেটা করা মাখা আছে মানে আলু কাবলি, সেই আলু কাবলিগুলোকে ভালো করে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। তবে এখানে অনেক সময় আমি দেখেছি অনেকে করে যে শুধুমাত্র আলুটাই দিয়ে দেয় আর ওপর থেকে মশলাগুলোকে দিয়ে দেয়। তবে আমার কিন্তু মনে হয় যে আলু কাবলি করে তারপরে যদি দেওয়া হয় তাতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। তারপর দেখো এখানে প্রত্যেকটা জায়গায় আমাদের আলু দেওয়া হয়ে গেছিলো। তারপর দিতে হবে আমাদের এখানে টমেটো আর পেঁয়াজ। এখানে কিন্তু টমেটো, পেঁয়াজ, শসা দেওয়া যেতে পারে, বাট আমি শসাটাকে অ্যাভয়েড করেছিলাম সেই দিনকে। শুধুমাত্র টমেটো আর পেঁয়াজ দিয়েছিলাম আর ওপর থেকে দিয়ে দেওয়া হয়েছিল হচ্ছে চাট মশলা। আর তারপর সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে কিন্তু আমাদের এই পেঁয়াজ আর টমেটোটাকে প্রত্যেকটা আলুর উপরে কিন্তু এরকমভাবে ছড়িয়ে দিতে হবে যাতে সবার মধ্যে পেঁয়াজ আর টমেটোটা পড়ে। তবে অনেক সময় হয় যে অনেকে টমেটোটা অ্যাভয়েড করো, সেক্ষেত্রে কিন্তু টমেটোটা না দিলেই ভালো হয়, সেক্ষেত্রে তোমরা শসাও ব্যবহার করতে পারো। তারপর আমি এটার ওপর দিয়ে দেবো হচ্ছে যে ফেটিয়ে রাখা দইটা ছিল, সেই ফেটিয়ে রাখা দইটা আমি 1 থেকে 2 হাতা করে দিয়ে দেবো। তবে পাপড়ি চাটে কিন্তু দইয়ের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। মানে আমরা তো সবসময় বাইরে কিনতে গেলে দইটা তো খুবই কম দেয়, খুব একটা তো বেশি দেয় না। তবে বাড়িতে যখন বানাচ্ছি তাহলে আর কেন দেবো না বলো। তাই যতটা পরিমাণ মতো লাগে তো ততটাই দিয়ে দেবো। আর আমার বোন দেখো এখানে একটা টমেটো সস, মানে এটাও আমাদের বাড়িতে বানানো টমেটো সস, সেইটাকে ওপর দিক থেকে দিয়ে দিয়েছিল। আর ওইখানে দেখো একটা ছোট্ট কৌটোর মানে শিশির মধ্যে রাখা আছে, ওটা হচ্ছে তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনিটাও কিন্তু আমাদের বাড়িতে বানানো। তবে তোমরা চাইলে আমাকে কমেন্ট করে লিখতে পারো, আমি কিন্তু এই পাপড়ি চাটে টমেটো সস আর হচ্ছে তেঁতুলের চাটনির রেসিপিটা আলাদা করে কোনো সময় তোমাদের সাথে শেয়ার করতে পারি। এটা কিন্তু প্রত্যেকটা চাটের ওপরই দিতে হবে। আবার অনেক সময় হয় যে আমরা মিষ্টি চাটনি যেটা বলি সেটা কিন্তু অ্যাকচুয়ালি তেঁতুলের মিষ্টি চাটনি হয়। এই মিষ্টি চাটনিটা অনেকে বেশি খায়, যে যা স্বাদ অনুযায়ী দিয়ে দেওয়া যায়। তবে এটা একটু ব্যালেন্স করে দিলেই টেস্টটা খুব ভালো হয়। সো এরকমভাবে আমি সমস্ত পাপড়িগুলোকে সাজিয়ে নিচ্ছি। তারপর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে ঝুরি ভাজা। এই ঝুরি ভাজাটা কিন্তু সেমাই ঝুরি ভাজা বলা হয়ে থাকে। মানে ন্যাচারালি আমরা যেই ঝুরি ভাজা একটু মোটা মোটা ধরনের হয়, এর থেকে কিন্তু এটা একদমই মিহি। তো এটাকে আমরা সেমাই ঝুরি ভাজা বলি। সেই সেমাই ঝুরি ভাজা চাটের ওপর দিয়ে দিলে আমাদের কিন্তু পাপড়ি চাটটা একেবারে রেডি হয়ে যাবে। আর এটা সত্যি এতটাই খেতে টেস্টি হয়েছিল যে আমরা সার্ভ করার পর মানে সবাই খেয়ে একেবারে মানে নিমেষের মধ্যে শেষ হয়ে গেছিলো। আর আমি এটা মানে খাওয়ার ভিডিওটা করলে সত্যি ভালো হতো, বাট সরি টু সে আমি এই ভিডিওটা সত্যি পুরোটা দেখাতে পারিনি, বিকজ তখন আমি নিজেও খেতে ব্যস্ত ছিলাম, শুধু আমার মামিরটা তুলতে পেরেছিলাম। সো আমার মামি একদিকে পাপড়ি চাট খাচ্ছিল আর আমার বাপি একদিকে বোবাটি খাচ্ছিল। আর এই হচ্ছে সেই বোবাটি যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম। আর এই দুটো জিনিস কিন্তু সেদিনকে সবাই খুব এনজয় করে খেয়েছে, ইনফ্যাক্ট আমিও খুব এনজয় করে খেয়েছি। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে হলেও এটাকে খাইয়ে মানে করে খেও আর কেমন হয়েছে বলো। বোবাটির রেসিপিটা কিন্তু দারুণ লাগে। মোটামুটি যারা কফি খেতে পছন্দ করো তাদের কিন্তু এই ফ্লেভারটা খুবই ভালো লাগবে। তবে বোবার কিন্তু অনেক রকমের ফ্লেভার হয়, তোমরা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তাহলে সেই ফ্লেভারগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর ওরা বসে বসে বোবাটি খাচ্ছিল। আর এদিকে এই পুচকেটাও দেখো, সেও কিন্তু বোবাটি মানে তার জন্যই বানানো হয়েছিল স্পেশালি। তারা অনেক দিন ধরে বলছিল আমার 2 বোন যে চলো না দিদিভাই একবার বোবাটি করে খাই। তো সেটা বাইরে থেকে কিনে আমি খেয়েছিলাম, তো অতটাও আমার মানে ভালো লাগেনি। তো সেই কারণে আমি চলো ভাবলাম যে বাড়িতে বানালে সবাই বেশি ভালো করে খাওয়া যাবে। সো আমি কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এবার ভিডিওটা এখানে এন্ড করব। তো জন্মদিনে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর মায়ের কেক মানে যে কেকটা কাটা হয়েছিল সেই কেকটার ছবিও তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থেকো, ভিডিওগুলোকে দেখে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করো। ওকে, সো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। টাটা।